নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 475তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি মহতি ভারত কথা। আমরা ভারত কথায় রয়েছি উদ্যোগ পর্বে। এই উদ্যোগ পর্ব একটি বিশেষ পর্ব, যেখানে মহাভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে তাৎপর্যময় রূপে সবিশেষভাবে আমাদের কাছে তুলে ধরে। এখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চরিত্রকে এমন ভাবে মহাকবি এনেছেন, তাদের চরিত্রকে কথার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং তাদের অন্তর্ভাবনা থেকে তাদের সমস্ত কিছুর বিশ্লেষণ এত নিখুঁত অনবদ্যভাবে মহাকবি এই পর্বে উল্লেখ করেছেন, ফুটিয়ে তুলেছেন, যা আমাদের আগামী পর্বগুলিতে তাদের ইতিকর্তব্য এবং তাদের উপস্থিতি মাত্রাকে বুঝতে আমাদের সাহায্য করে। আরো একটি কথা আমরা তো আগে আলোচনা করেছি, এই পর্বের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ইঙ্গিত এবং প্রত্যেকটি কার্য, মানে প্রত্যেকটি চরিত্রের চলাফেরা, কথাবার্তা, ইঙ্গিত, ভাবনা এত গুরুত্বপূর্ণ যে সেগুলোকে আমাদের সবিশেষভাবে লক্ষ্য করতে হবে। এবং এখানে এটা ঠিক, উদ্যোগ পর্ব একটা তাৎপর্যময় গুরুত্বপূর্ণ পর্ব, পরবর্তী মহাভারতের বীজি পর্ব বলা যায় উদ্যোগ পর্বকে। এবং এই মহাপর্বে দাঁড়িয়ে আমরা যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে এক এক করে বিশ্লেষণ করেছি, এই বিদুর চরিত্রকেও আমাদের সেভাবেই বিশ্লেষণ করতে হবে। এবং মহাভারতে আমরা যে চরিত্রগুলোকে এক এক করে বিশ্লেষণ করছি, সেই শল্য থেকে বিরাট হতে, দ্রুপদ হতে আরম্ভ করে এবং কিছুদিন আগে সঞ্জয়কে যেভাবে আমরা দেখলাম, ঠিক একইভাবে আমাদের বিদুরকেও সেভাবেই বুঝতে হবে। এখানে উদ্যোগ পর্বে যে মহাকবি বিদুরের সমগ্র চরিত্রটাকে নিয়ে এসছেন তা নয়, কিন্তু বৈদিক নীতির, বিদুর নীতির বা বিদুর চরিত্রের এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে আছে যা বুঝতে হলে বিদুর চরিত্রের পূর্বাপর তাৎপর্যগুলোকেও একটু আমাদের বুঝতে হবে, শুনতে হবে। আমরা বিদুরের জন্ম রহস্য নিয়ে গত পর্বে কথা বলেছি। সেই জন্ম রহস্য এতটা তাৎপর্যময় যে তিনি মহাভারতে দুটি বিশেষভাবে দাঁড়িয়ে আছেন, দুটি বিশেষ দিক থেকে তিনি মহাভারতের ভর কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়ে আছে। একটি, তিনি সমগ্র সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে জাতিগতভাবে, আমরা বলেছি বিদুর ক্ষত্ত বলেই বিদুরকে সম্বোধন করতেন প্রত্যেকে, এমনকি যুধিষ্ঠির, পাণ্ডবেরাও। যেমন সঞ্জয়কে
সুত বলে সম্বোধন করতেন, বিদুরকেও ক্ষত্তা বলেই সম্বোধন করতেন। ক্ষত্রিয় এবং শূদ্র, ক্ষত্রিয় পুরুষ এবং শূদ্র নারীর ক্ষত্রিয় পুরুষের ঔরসে এবং শূদ্রা নারীর গর্ভে যে সন্তানের জন্ম হয়, কিংবা ব্রাহ্মণ এবং শূদ্রা নারীর মিলনে যে সন্তানের জন্ম হয়, তিনি জাতিগতভাবে ক্ষত্তা বলে সেকালে পরিচিত হতেন। পিতা ব্রাহ্মণ বেদব্যাস, জননী শূদ্রা ধৃতরাষ্ট্রের দাসী। এই জাতিগতভাবে বিদুর সমগ্র সাধারণ মানুষের প্রতিনিধি এবং তার ধর্ম, নীতি, নিয়ম, শৃঙ্খলা, মানবিকতা, সদাচার ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তিনি মহাভারতের হৃদয়স্বর। এখানে তাকে বলা হয়েছে ব্যাসের আত্মজ, সেই ব্যাখ্যা আমরা করেছি। ব্যাসের আত্মজ অর্থে মহাভারতেরও তিনি আত্মজ। ব্যাসের দর্শনটি তো মহাভারতের দর্শন। সেই দর্শন, সেই ধর্ম, নীতি, শৃঙ্খলা, সদাচার সবকিছুর প্রতিভূ হচ্ছেন বিদুর। এই অর্থে তিনি ব্যাসের আত্মজ এবং মহাভারতের হৃদয়স্বর। এই দুই ভাবে সম্পূর্ণ মহাভারতের মধ্যে বিদুর ব্যাপ্ত হয়ে আছে। এটা হচ্ছে বিদুরের মহাভারতিক পরিচয়, মহাভারতীয় পরিচয়। এখানে আমরা গত পর্বে বলেছি বিদুর বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মহামতি ভীষ্ম তার উপরে ভীষণভাবে নির্ভর করতেন। তার মতামতের উপর অনেক গুরুত্ব দিতেন মহামতি ভীষ্ম এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তিনি তার এই নাতির বয়সী সন্তানটির সাথে খোলাখুলি ভাবে করতেন। এবং শুধু তাই নয়, সেখানে আমরা দেখেছি ভীষ্ম এই বিশাল রাজবংশের সুস্থিতি এবং সুরক্ষা নিয়ে যত ভাবনা ভেবেছেন, প্রত্যেকটি ভাবনার অংশীদার হিসেবে ছিলেন বিদুর, আর কেউ নন। সেখানে পাণ্ডু নন, ধৃতরাষ্ট্র নন, অন্য কেউ নন, এমনকি স্বয়ং ব্যাসও নন। মহামতি ভীষ্ম যদি কারো সাথে খোলাখুলি ভাবে আলোচনা করে থাকেন এই বিরাট ভারত বংশের সুস্থিতি এবং সুরক্ষা নিয়ে, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, তিনি তা একান্তভাবে করেছেন। তার থেকে অনেক ছোট এই নাতি, প্রায় নাতি বা নাতি সম বিদুরের সঙ্গে। বয়োজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র কিংবা পাণ্ডুরের বিবাহ সম্পর্কিতই হোক, রাজ্যের অন্য কোনো সুরক্ষা ব্যাপারেই হোক, কিংবা আগামী কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই হোক, কেবল কি শুধু কি মহামতি ভীষ্ম? আমরা দেখছি ভীষ্ম নন, স্বয়ং পিতামহ বেদব্যাস, এই দুই পিতামহ, পিতামহ ভীষ্ম এবং পিতামহ বেদব্যাস, তাকেও আমরা দেখছি একইভাবে তিনি ভীষ্ম এবং বিদুরের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এতটাই গুরুত্বপূর্ণ ছিল বিদুর, তিনি তার অল্প বয়স থেকেই জ্ঞানী, গরিমায়, ধৈর্যে, শিক্ষায়, চারিত্রিক বৈশিষ্ট্যতে
ধর্ম, নীতি, নিয়ম, শৃঙ্খলা, মানবিকতা বোধ, সদাচারী ভাবনা সমস্ত কিছুতে তিনি এতটাই উজ্জ্বল ছিলেন, এতটাই সুগম্ভীর ছিলেন যে তার মতামতের বিশেষ দাম ছিল এই দুই পিতামহের কাছে, এক বীজি পিতামহ ব্যাসদেবের কাছে এবং পালক পিতামহ মহামতি ভীষ্মের কাছে। লক্ষণীয় অন্য দিক থেকে কুরুবংশের এই বিশাল দুই বটবৃক্ষের সামনে বিদুর কিন্তু কখনোই তার নিজস্ব মতামত ব্যক্ত করেননি। এখানেই তার মর্যাদা বোধ। বয়োকনিষ্ঠ ব্যক্তিকে যদি কখনো বয়োজ্যেষ্ঠরা কোনো অধিকার দিয়ে থাকেন, সেখানে অধিকার দেন ওই বয়োকনিষ্ঠের বুদ্ধির এবং মর্যাদা বোধের নিরিখে, তার প্রাজ্ঞতার নিরিখে। এবং সেখানে একজন বুদ্ধি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন বয়োকনিষ্ঠ কোনোভাবে সেই বয়োজ্যেষ্ঠের মর্যাদাকে অতিক্রম করেন না। সুতরাং এই দুই বয়োজ্যেষ্ঠ যখন তাদের পরবর্তী প্রজন্মের অতি কনিষ্ঠতম সদস্যের সঙ্গে এই বিরাট বংশের ভবিষ্যৎ সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে যখন মন্ত্রণা করতেন, তখন বিদুরকে আমরা দেখেছি তিনি সঙ্গে সঙ্গে তার দুই বৃদ্ধ পিতামহদের যথাযুক্ত মর্যাদা দিয়ে বলতেন, আপনি আমাদের পিতা, আপনি আমাদের মাতা এবং আপনি আমাদের সর্বশ্রেষ্ঠ গুরু। অতএব এই মহান বংশের হিত সম্পর্কে আপনারা যা ভাবনা করেছেন, আপনারা যা চিন্তা করেছেন এবং আপনারা যে সঠিক পথ অবলম্বন করেছেন, সেই হিত বাক্যই আপনারা উচ্চারণ করুন, সেইটি আমাদেরকে বলুন। তস্মাৎ স্বয়ং কুলসাস্য বিচার্য কুরু যদ্ধিতম। এইখানেই হচ্ছে বিদুরের ব্যক্তিত্ব, মর্যাদাবোধ এবং পূর্বজদের প্রতি তার সম্মান প্রদর্শন, অর্থাৎ তার শিক্ষা, তার চারিত্রিক বৈশিষ্ট্য। এইটি আমরা যেমন বলেছি, পিতামহ ভীষ্ম যেমন তার সাথে আলোচনা করতেন, সেরকম যখন ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র অম্বিকানন্দন, ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র যেদিন গ্রহণ করলো, অর্থাৎ দুর্যোধনের যখন জন্ম হলো, তখন বীজি পিতা ব্যাসদেব, এই বংশের বীজি পিতা ব্যাসদেব সেই পুত্র জন্মের সমস্ত, অর্থাৎ তার নাতিদের জন্মের সঠিক ব্যবস্থাপনা সমস্ত কিছু নিজের হাতে করে, কারণ গান্ধারী তো সমস্ত কিছু একেবারে নষ্টই করে ফেলেছিলেন, গর্ভপাত করে ফেলেছিলেন, রক্ষা করলেন তো এসে ব্যাসদেব। সে কাহিনী তো আপনাদেরকে আমরা বলেছি। তখন এর মধ্যে এই মাতা এবং পিতার চরিত্রের এই অসুয়া কে লক্ষ্য করে যাবার হস্তিনাপুর ছেড়ে যাবার পূর্বাহ্নে ব্যাসদেব কিন্তু দুটি মানুষের সাথে আলোচনা করেছিলেন। একজন পিতামহ ভীষ্ম, অপরজন তার আত্মজ বিদুর। এই দুজনকে রেখে তিনি একান্তে বলে গেছেন, দেখো, দুর্যোধন এই রাজগৃহে যখন জন্মগ্রহণ করলেন,
কিন্তু জন্মের সময় বিচার করলে মহারাজ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরই সকলের জ্যেষ্ঠ এবং তিনি রাজপথের দাবিদার। জন্মতস্তু প্রমাণেন জ্যেষ্ঠ রাজা যুধিষ্ঠির। এই কথা কেন ধৃতরাষ্ট্রকে না জানিয়ে ব্যাসদেব ভীষ্ম এবং বিদুরকে জানালেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের ওঠে। তিনি তো দুর্যোধনের পিতা, তার আত্মজ ধৃতরাষ্ট্রকে সরাসরি কথা জানাতে পারতেন। তিনি জানালেন না ধৃতরাষ্ট্রকে এই কারণেই, কারণ ধৃতরাষ্ট্রকে একলা জানালে ধৃতরাষ্ট্র তা চেপে যেতেন। কিন্তু অভিভাবক হিসেবে কারা রয়েছেন? এই দুজন, মহামতি ভীষ্ম এবং বিদুর। এরাই সমগ্র কুরু বংশের অভিভাবক। তাদের এই দুজনের কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের প্রতি কোনো আসক্তি নেই, এবং বরং তাদের তো কোনো আসক্তি নেই, নিজেদের স্বার্থ বলি দিয়ে তারা এই ভারত কুরু বংশের মর্যাদা এবং উত্তরাধিকার সম্পর্কে তারা ভীষণভাবে সচেতন। এবং এমনই মানুষরাই তো নিষ্কাম ভাবে একটা বিপদের সময়, সংকটে এবং উপযুক্ত সময় সঠিক কথা, সঠিক সত্য অপ্রিয় হলেও তা উচ্চারণ করতে পারেন, এবং যা সঠিক তাকে তারা অনুমোদন করে, তাকেই তারা দৃঢ়তর ভাবে প্রতিষ্ঠা করতে পারে। ঠিক এই কারণেই ধৃতরাষ্ট্রকে না জানিয়ে পিতামহ ভীষ্ম জানিয়ে গেলেন এই দুই অভিভাবক। আরেকটা কথা দেখুন, যখন আপনারা জানেন ধৃতরাষ্ট্র যখন বাধ্য হয়েছেন যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করতে, তখন তিনি ভেবেছেন ঠিক আছে, না হয় যুধিষ্ঠিরকে আমি এখনকার মতো রাজপদে প্রতিষ্ঠিত করলাম, কিন্তু তার মনে কি ভাবনা চলছিল? তিনি বারবার বলছিলেন ভীষ্মের কাছে, বিদুরের কাছে বারবার বলছিলেন যে যুধিষ্ঠিরের পরে আমার এই ছেলে রাজ্য পাবে তো, অয়ন্তু অনন্তর তস্মাদপি রাজা ভবিষ্যতি। একবার ভাবুন তো এই কথাটার কি অর্থ দাঁড়ায়। যুধিষ্ঠির এবং দুর্যোধনের বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর। দুজনেই যদি দীর্ঘজীবী হন, তাহলে তো দুর্যোধন কোনোদিনই রাজা হতে পারেন না। তাহলে সমবয়সী দুজন মানুষ, প্রায় সমবয়সী 1 বছরের তফাৎ, সেখানে যুধিষ্ঠির যদি যুবরাজ হন তাহলে তিনি হবেন পরবর্তী রাজা। তাহলে তো দুর্যোধন কোনোদিনই রাজা হতে পারবেন না। ধৃতরাষ্ট্র কি চাইছেন? তিনি চাইছেন তিনি বলছেন যে যুধিষ্ঠিরের পরে তার ছেলে রাজা হতে পারবে, তো অর্থাৎ তিনি তো যুধিষ্ঠিরের মরণ কামনা করছেন। যুধিষ্ঠির যদি মারা যান বা যুধিষ্ঠিরকে যদি মেরে ফেলা যায়, তবে একমাত্র সমবয়সীর মধ্যে অন্যজন রাজা হতে পারে। তাহলে যুধিষ্ঠিরের মৃত্যু কামনাই করছেন তার জ্যেষ্ঠতা। এই কথার মধ্যে তাই ফুটে উঠছে। এবং মহাভারত বলছেন এই প্রশ্ন যখন ধৃতরাষ্ট্র করছেন প্রকাশ্যভাবে, তখন চতুর্দিকে দুর্লক্ষণ ফুটে উঠেছে। আমরা আগেই বলেছি, এই যে সমস্ত দুর্লক্ষণ, শেয়াল, শকুনের ডাক, হঠাৎ করে তীব্র একটা প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত দুর্নিমিত্ত হচ্ছে মানুষের অন্তরের অসুয়া ভাবনা যখন ভীষণভাবে সংক্রামিত হয়ে পড়ে, তারই একটা
ইঙ্গিত, অর্থাৎ এর ফলটা কি বিষময় হতে যাচ্ছে তারই ইঙ্গিত। অর্থাৎ ভবিষ্যতে কি ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে যখন তার জ্যেষ্ঠ পিতৃ সমান জ্যেষ্ঠ তার, যখন তার সন্তান সম আরেকজনের প্রায় মৃত্যু কামনা করছেন তাকে রাজপদে প্রতিষ্ঠিত করে, তার মধ্যে তখনও মহাকাব্য ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্যেই যে ভয়ঙ্কর একটা দুর্লক্ষণের চিহ্ন রয়েছে, অর্থাৎ সেইটিকেই যেন বিশেষভাবে এক রাজনৈতিক আগাম রাজনৈতিক অস্থিরতা, এক আগাম রাজনৈতিক উষ্ণতার প্রতীকী সম্ভাবনার রেখা তিনি তুলে ধরছেন মহাভারত এই সমস্ত ইঙ্গিতের মধ্যে দিয়ে। সেখানে আমরা বিদুরকে বলতে শুনছি, মহারাজ ত্যাগ করুন, আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্মলগ্নে যত দুর্লক্ষণ দেখতে পাচ্ছি আপনি তাকে ত্যাগ করুন। এই কথা কিন্তু একেবারে প্রথমেই বলেছিলেন বিদুর। এবং আপনি যদি এই পুত্রকে ত্যাগ করেন তাহলেই এই পরিবারের পক্ষে তা হবে পরম কল্যাণ, আর যদি ত্যাগ না করেন এটা হবে পরম অকল্যাণ। এই নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি, সেই কথার মধ্যে আমরা যাব। আমরা একেবারে সরাসরি সে আরেকটা জায়গায় বিদুরের প্রজ্ঞার কথাতে চলে আসে। বৈদুরিক নীতি, বিদুর নীতি নিয়ে কিন্তু প্রচুর কথা বলা হয়েছে। আমরা বিদুর নীতি নিয়ে আলাদা কোনো আলোচনা করব না, কিন্তু এই উদ্যোগ পর্বে বিদুরের কিছু কাজ, কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করব এক এক করে। মনে আছে ভীমকে যখন বিষ দেওয়া হয়েছিল তখন পাণ্ডবদের ঘরে হাহাকার পড়ে গেল। কুন্তী পাগলের মতো একবার যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছেন তার মধ্যম পুত্র কোথায় গেলেন। তিনি একবার রাস্তায় ছুটে যাচ্ছেন, পুত্রকে না খবর না পেয়ে, মধ্যম পুত্রের কোনো খবর না পেয়ে তিনি ছুটে এলেন বিদুরের কাছে। কারণ সেই সময় এই বিশাল রাজ পরিবারের মধ্যে তারা আশ্রয় পেয়েছেন বটে, কিন্তু আশ্রয় পেয়েছেন সত্যি একজনের কাছে, তিনি বিদুর। একমাত্র তিনি পরম সন্তর্পণে, পরম স্নেহে এবং সতর্ক অভিভাবকত্বে রক্ষা করে চলেছেন এই অনাথ জননী এবং তার এই বিধবা জননী এবং তার অনাথ 5টি সন্তান। সেই বিদুরের কাছেই ছুটে এসেছেন কুন্তী, এসে বলছেন ভগবান ক্ষত্তা, ভীমকে তো আমি দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে। বিদুরকে আমরা আগেই বলেছি ক্ষত্তা বলে ডাকা হতো, যেমন সঞ্জয়কে সুত হিসেবে সম্বোধন করা হতো, এবং এই সম্বোধনটা সেই কালের নিরিখে স্বাভাবিক ছিল। তখন আমরা দেখেছি বিদুরের ভূমিকাটি। বিদুর বুঝেছেন পাণ্ডবদের অনুকূলে যা কিছু তাকে করতে হবে তা সেই রাজনীতির, সেই সময়ের রাজনীতির পরিকাঠামোর মধ্যেই তাকে করতে হবে। তিনি আলাদা করে বেরিয়ে বা আলাদা করে অতি সক্রিয়তা তিনি কিছু দেখাতে পারবেন না, তাহলে তার শত্রুপক্ষরা অর্থাৎ পাণ্ডবদের শত্রুপক্ষরা আরো বেশি সাবধানী হয়ে যাবে বা বিদুর মার্কড হয়ে যাবে। তিনি মার্কড হতে চান না, কারণ তিনি যদি মার্কড হয়ে যান, তাকে যদি চিহ্নিত করে ফেলেন দুর্যোধনেরা, তাহলে বিদুরের কাছে সমস্ত খবর আসবে না। বিদুর মহামন্ত্রী, এই সময় বিদুর অপ্রধান অমাত্য মহামন্ত্রী তিনি। সুতরাং সমস্ত কিছুই করতে হবে এই রাজনীতির পরিকাঠামোর মধ্যে, অন্তরালে এবং গোপনে। এই কারণে তিনি কুন্তীকে সহ্য করার
উপদেশ দিয়েছিলেন এবং তিনি চুপ থাকতে বলেছিলেন যুধিষ্ঠিরকে। বিদুরের এই যুক্তিটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিলেন যুধিষ্ঠির। বিরুদ্ধ পরিবেশে তিনি বুঝতে পেরেছিলেন তাদের এই অভিভাবক, পরম অভিভাবক, তাদের এই পরম প্রিয়, পরম হিতৈষী, তাদের পিতৃব্য, তাদের সামগ্রিক হিত ভাবনা কোন দৃষ্টিকোণ থেকে করছে এবং সেখানে তাদের কি করণীয় সেটিও কিন্তু যুধিষ্ঠির সম্যকভাবে বলেছে। তিনি এটা বলেছিলেন, রাজযন্ত্র যাদের হাতে, তারা যদি তাদের ক্ষমতা এবং তাদের চিন্তা ভাবনা সঠিকভাবে প্রয়োগ করতে না পারে, অর্থাৎ যাদের উপর করছে তারা যদি সতর্ক হয়ে যায়, তাদের থেকে যদি কোনো প্রতিরোধ আসে, তাহলে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা যে নিয়ে যারা বসে আছেন তাদের আক্রোশ আরো বেড়ে যায়। এটা সে সময়ের কথা শুধু নয়, আমরা এই সময়েও এটা একদম এই সময়েও আমরা কিন্তু তা প্রবল ভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতা রাষ্ট্রযন্ত্রের ক্ষমতাধরের রন্ধে রন্ধে কিভাবে ঢুকে রয়েছে এবং কিভাবে তারা তার প্রয়োগ করেন, এটা বুঝতে হলে আমাদেরকে বেশি অতীতে যেতে হবে না। বর্তমান পৃথিবীর রাষ্ট্রযন্ত্র ব্যবস্থার দিকে তাকালেই, রাজনীতির দিকে তাকালেই, শাসকের চরিত্রগুলোকে একটু সামান্য গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করলেই এই কথা আমাদের কাছে খুব স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। সুতরাং এই অবস্থায় সহ্য করাটাই হচ্ছে বিদুর নীতি। অর্থাৎ তুমি যখন দুর্বল তখন তুমি সহ্য করবে, এবং ভ্রষ্টাচার যখন চরমে ওঠে, যে সহ্য করছে জনমত তার প্রতি প্রবল ভাবে তৈরি হয়ে যায়। আর জনমত যখন প্রবল হয়ে ওঠে তখন রাষ্ট্রশক্তি যতই ক্ষমতাধর হোক না কেন তার পতন অনিবার্য। আমরা এই আলোচনার এই মুহূর্তে মহাভারতের পূর্ব পাঠের একটি ঘটনার কথা আপনাদেরকে উল্লেখ করব, যা মূল মহাভারতের অন্যান্য পাঠে নেই, কেবলমাত্র এই পূর্ব ভারতের পাঠের মধ্যে রয়েছে। সেখানে আমরা দেখব যখন ভীমকে বিষ দিয়ে মারা হলো, তারপর ভীম যখন বেঁচে ফিরে এলেন, সেই মহাভারতের পূর্ব পাঠে বলা হচ্ছে পাণ্ডবদের অতি বিশ্বস্ত একজন রথের সারথিকে গুপ্তভাবে অজ্ঞাত পরিচয় একজন লোক মেরে ফেলে। সারথিং দৈত্যাঞ্জস্য অপহস্তেন জঘনিমান, জঘনিমান মানে গুপ্ত হত্যা করে, অপহস্তেন জঘনিমান। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল সেটা ভীম জানেন, আর তার সাক্ষী ছিলেন ওই পাণ্ডবদের বিশ্বস্ত রথচালক। সুতরাং কোন সাক্ষী যাতে না থাকে তার জন্য দুর্যোধন ওই প্রমাণ লোপের জন্য পাণ্ডবদের সেই বিশ্বস্ত কর্মচারীটিকেও গুপ্ত হত্যা করে শেষ করে দেয়। ভীমের খাবারেও এর পরেও আবার বিষ দেবার চেষ্টা করা হয়েছিল, একবার নয়, একবার তো তাকে বিষ দিয়ে জলে ফেলে দিয়েছিল। আবারও সে যখন বেঁচে ফিরে আসে তখন পুনরায় আরেকবার চেষ্টা হয়েছিল
ভীমের খাবারে বিষ মিশিয়ে দেওয়া। কালকুটং নবতীক্ষ্ণং পুন প্রক্ষাপয়োদম বিষ। অন্যান্য পাঠে এই ঘটনা নেই, এই ঘটনাটা শুধু পূর্ব ভারতীয় পাঠে আছে। অন্যান্য পাঠের আলোচকেরা এটাকে প্রক্ষিপ্ত বলেছে। আমরা আবার বলছি প্রক্ষিপ্ত ইত্যাদি তারা বলতেই পারেন। আমাদের কাছে এটা প্রক্ষিপ্ত কি গুরুত্বপূর্ণ সেটা আমাদের কাছে গুরুত্ব যে এমনটাই হয়, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যাদের হাতে তারা প্রতিহিংসা পরায়ণ এতটাই হয়ে ওঠেন যে তাদের কার্য সিদ্ধি না হলে তারা তাদের কার্যকে সিদ্ধি করবার জন্য বারবার চেষ্টা চালিয়ে যায়, মেরে ফেলার চেষ্টা করে, গুপ্ত হত্যার চেষ্টা করে। সেই জন্যে বিদুর বলেছিলেন সতর্ক থাকবে, সাবধানে থাকবে এবং তোমরা যে জেনেছ সেটা নিয়ে কারো সাথে আলোচনা করবে না। সুতরাং ভীম যখন ফিরে এসে উচ্চস্বরে দুর্যোধনের ক্রিয়াকলাপ যখন চিৎকার করে বলতে আরম্ভ করেছিলেন, তখন যুধিষ্ঠির তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলেন যে ভীম, এই কথা নিয়ে তুমি কারো সঙ্গে কোনো আলোচনা করবে না। আমরা আরেকটি ক্ষেত্রেও দেখেছি, যখন তিনি পাশা খেলায় হেরে গেলেন, তিনি কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করেননি ক্ষমতা নিয়ে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে 13 বছরের আগে যুদ্ধ করা। কিন্তু 13 বছর পূর্ণ হবার পর তিনি কিন্তু যুদ্ধ করবার জন্য একেবারে সংকল্পবদ্ধ। প্রয়োজনে তিনি যুদ্ধ করবেন, কোনোভাবেই তিনি তার উচিত প্রাপ্যাংশ থেকে সরে আসবেন না। এই দুটি জায়গায় আমাদের বুঝতে হবে। অর্থাৎ সময় অপেক্ষা করো। জনপদ তুমি যখন দুর্বল তখন তুমি সহ্য করো, অপেক্ষা করো, জনমত বা পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে এসো, এবং যখন সময়, সুযোগ, কাল, জনমত সমস্ত কিছু এবং শক্তি তোমার অনুকূলে, তখন তুমি নিজের ক্ষমতা যথার্থভাবে প্রদর্শন করো। সেই সময় যেন তোমার মধ্যে কোন রকম মোহ না জন্মায়। এইটাই হচ্ছে বিদুর নীতির সার্থক প্রয়োগ, যা মহামতি যুধিষ্ঠির নিজের জীবনে করেছে। আমরা বিদুরের কথা নিয়ে আরো আসব। আমরা কিছু বিদুর নীতির আলোচনা এই পর্বে করে রাখবো, যা আমাদের আগামী ভারত যুদ্ধের বা মহাভারতের অন্যান্য ঘটনাক্রমকে বুঝতে অনেক সাহায্য করবে। ভালো থাকবে।